ওকে, আজকে আমরা ক্লাস 12-এর একটা চ্যাপ্টার, প্রথম যে চ্যাপ্টারটা আছে ইলেকট্রোস্ট্যাটিক্স, এই ইলেকট্রোস্ট্যাটিক্স টপিকের উপর একটু আলোচনা করব ক্লাস 12-এর টপিক থেকে। আমরা এর আগে যে দুটো ভিডিও দিয়েছিলাম সেই দুটো ভিডিওতে আমরা ক্লাস 11-এর দুটো টপিক করেছি। একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের উপর অ্যাপ্লিকেশন, বিভিন্ন কাইনেমেটিক্সের বিভিন্ন নিউমেরিক্যাল করেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লাস 12-এর স্টুডেন্টদের জন্য এবং জেই এবং নিটের স্টুডেন্টদের জন্য আমরা কিছু যে ওই ইলেকট্রিক চার্জ, ইলেকট্রোস্ট্যাটিক্সের টপিক থেকে আর কি, ইলেকট্রিক চার্জ, ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন এবং সঙ্গে ইলেকট্রিক ফিল্ড নিয়ে আলোচনা একটু করতে পারি। বাট আজকে না হলেও পরের দিন ইলেকট্রিক ফিল্ড নিয়ে আলোচনা করব। তো ইলেকট্রিক চার্জ নিয়েই আজকে বিশেষ করে আলোচনা, এবং সেখান থেকে যে আমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ভ্যালু কত হয় সেই বিষয়গুলো আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা কি 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 পড়ব? ইলেকট্রোস্ট্যাটিক্স ব্যাপারটাই হচ্ছে আমাদের যে চার্জগুলো মুভ করবে না, চার্জ সব থাকবে, সেক্ষেত্রে চার্জের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তার প্রথম যে টপিকটা সেটা হচ্ছে চার্জ কি জিনিস। প্রথম কথাটা হচ্ছে চার্জ, হোয়াট ইজ চার্জ, অ্যান্ড দেন কিভাবে আমরা কোনো একটা অবজেক্টকে চার্জ অবজেক্টে পরিণত করতে পারি, এবং সঙ্গে আমরা দেখব যে কোনো একটা অবজেক্টের মধ্যে চার্জগুলো কিভাবে ডিস্ট্রিবিউশন থাকে, এবং লাস্ট টপিক আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যেটাকে কুলম্ব ফোর্স আমরা বলতে পারো। আচ্ছা, এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। কি হচ্ছে না, তো চলো প্রথম চার্জ কি জিনিস। চার্জ হচ্ছে আমাদের যেমন মাস আছে না, মাসের মতোই একটা প্রপার্টি, ফান্ডামেন্টাল প্রপার্টি একটা, যে ফান্ডামেন্টাল বিষয়, যে ফান্ডামেন্টাল বিষয়টার উপর ডিপেন্ড করে কোনো একটা অবজেক্ট আর একটা অবজেক্টকে অ্যাট্রাক্ট করবে নাকি রিপেল করবে, এই বিষয়টা নির্ভর করে। তো এই যে চার্জ যে বিষয়টা আছে, যেমন মাসের ক্ষেত্রে আমরা কি করি, মাসও মাস দুজনকে অ্যাট্রাক্ট করে, সেরকম চার্জও অ্যাট্রাক্ট করতে পারে, রিপেল করতে পারে। বাট মাস কখনো রিপেল করতে পারে না। তোমরা গ্র্যাভিটেশনে পড়েছো, দুটো মাস সবসময় অ্যাট্রাক্ট করে। সেক্ষেত্রে তোমরা যে ফর্মুলাগুলো ফর্মুলাটা পড়েছো, এখানে একটা মাস, এখানে একটা মাস, m1 m2, তো এদের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স সেটাকে তোমরা পড়েছো ইসেতে, গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা পড়েছো। বাট আমি ওটা নিয়ে আর আলোচনা করছি না। এবং চার্জের বিভিন্ন প্রপার্টিগুলো আমি যদি দেখাই, তো ফার্স্ট প্রপার্টি হচ্ছে ওই, তোমাকে যে কোনো প্রপার্টি আমার লাগবে। চার্জ পজিটিভ হতে পারে, পজিটিভ চার্জ হতে পারে, বা নেগেটিভ চার্জ হতে পারে। পজিটিভ চার্জ কি করবে, পজিটিভ চার্জ আর পজিটিভ চার্জ, দুটো পজিটিভ চার্জ একসঙ্গে থাকলে সেটা কি করবে, রিপেল করবে। দুটো নেগেটিভ চার্জ একসঙ্গে থাকলে রিপেল করবে। একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ থাকলে সেটা অ্যাট্রাক্ট করবে। এবার দু নম্বর প্রপার্টি কি, দু নম্বর প্রপার্টি হচ্ছে অ্যালজেব্রিক সামে, মানে এদের যে এর একটা স্কেলার কোয়ান্টিটি, চার্জ একটা কি কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি, এবং তার এসআই ইউনিট কি, এসআই ইউনিট হচ্ছিল, এসআই ইউনিট যদি বলো সেটা হচ্ছে চার্জকে আমরা যেমন মাসকে কেজি দিয়ে ডিনোট করি, কেজি ইউনিট, ওর ঠিক সেরকম চার্জের ইউনিট কি, এসআই ইউনিট হচ্ছে কুলম্ব। এবং সিজিএস ইউনিট কি, সিজিএস ইউনিট হচ্ছে স্ট্যাট কুলম্ব বলতে পারো, স্ট্যাট কুলম্ব, বা তুমি এটাকে ইএসইউ বলতে পারো, ওয়ান স্ট্যাট কুলম্ব বা ওয়ান ইএসইউ, সেটা হয়ে যায় 3 × 10⁹, সরি 1/3 × 10⁹ ইএসইউ কুলম্ব, 1/3 × 10⁹ কুলম্ব হয়ে যায়। এটা হয়ে গেল আমাদের চার্জের এসআই ইউনিট এবং সিজিএস ইউনিটের মধ্যে যে রিলেশন সেটা। এবার কথা দেখো, দু নম্বর প্রপার্টি কি, দু নম্বর প্রপার্টি হচ্ছে কোনো একটা সিস্টেমের মধ্যে যদি এখানে পজিটিভ 1 কুলম্ব চার্জ থাকে, এখানে যদি নেগেটিভ 2 কুলম্ব চার্জ থাকে, এখানে যদি পজিটিভ
3 কুলম্ব চার্জ থাকে, তাহলে বলো দেখি এখানে টোটাল চার্জ কতগুলো আছে। টোটাল চার্জ দেখবে, টোটাল চার্জ আমি যদি বলি, তো এক্ষেত্রে চার্জগুলো যে অ্যালজেব্রিক যে সাম হয় যেরকম ভাবে আমরা অ্যাড করি ঠিক সেরকম ভাবেই অ্যাড করব। তাহলে 1 + 3 +1 + 3 হচ্ছে +4 -2, তাহলে হয়ে গেলে +2 কুলম্ব চার্জ থাকবে এখানে। এই অবজেক্টের মধ্যে কতগুলো চার্জ আছে? 2 কুলম্ব চার্জ আছে। এটা হচ্ছিল চার্জের আরেকটা প্রপার্টি, এটা একটা প্রপার্টি যেটাকে আমরা কি বলি, ওই অ্যাডিটিভ প্রপার্টি অফ চার্জ। এবার নেক্সট যে প্রপার্টি আছে, আমি নেক্সট প্রপার্টিটাকে একটুখানি অন্যভাবে লিখি, ভালোভাবে লিখি, এগুলোকে মুছে দিয়ে। দেখো এই প্রপার্টিকে বলে কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন অফ চার্জ কি? কোয়ান্টাইজেশন অফ চার্জ হচ্ছিল কোনো একটা আইসোলেটেড সিস্টেম আছে, কোনো একটা আইসোলেটেড সিস্টেম আছে, তার মধ্যে কোনো রকম চার্জ বাইরে থেকে আসবে না বা ভিতর থেকে কোনো চার্জ বাইরে যাবে না, তাহলে এর মধ্যে টোটাল চার্জ রিমেইন, টোটাল চার্জ রিমেইন কনস্ট্যান্ট। এর মধ্যে টোটাল চার্জ কি থাকবে? সবসময় কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। এবং এর মধ্যে চার্জ কতগুলো থাকবে? আমি ধরে নিলাম এর মধ্যে কিউ পরিমাণ চার্জ আছে। কত পরিমাণ চার্জ আছে? কিউ পরিমাণ চার্জ আছে। কিউ পরিমাণ চার্জ যদি ওর মধ্যে থাকে, সেই কিউ এর ভ্যালুটা কত হতে পারে? ওর মধ্যে মাথায় রাখবে একটা 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 অবজেক্টের মধ্যে সবসময় চার্জ থাকবে হচ্ছে ততটা পরিমাণ, ইলেকট্রন যতটা জটা ওর মধ্যে থাকবে। ইলেকট্রন কখনোই 2/3টা ইলেকট্রন থাকতে পারে না, 3/4খানা ইলেকট্রন থাকতে পারে না, সবসময় ইলেকট্রন গোটা 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 থাকবে। মানে এর মধ্যে একটা ইলেকট্রন থাকতে পারে, দুটো ইলেকট্রন থাকতে পারে, তিনটা ইলেকট্রন থাকতে পারে, এরকম ভাবে থাকতে পারে। তাহলে ওর চার্জ কত হবে? ওর চার্জ আমি যদি বলি কিউ, সেই কিউ এর ভ্যালু হয়ে যাবে n × E ± NE। পজিটিভ চার্জ হতে পারে, নেগেটিভ চার্জ হতে পারে। ই কি? ই হচ্ছে এখানে চার্জ অফ ইলেকট্রন, যার ভ্যালু হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম্ব। এটা হয়ে গেল আমার চার্জ অফ ইলেকট্রনের ভ্যালু। এন কি? এন হচ্ছে সেই নাম্বারটা, যে নাম্বারটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, সো অন হতে পারে। এবার কথা হচ্ছে এন এর যে ভ্যালুর উপর ডিপেন্ড করে ওই অবজেক্টটার মধ্যে কতগুলো চার্জ আছে। তো তুমি ইলেকট্রনের চার্জ জানো, বাট তুমি এন এর ভ্যালু যদি জানো, তাহলে তুমি ওর মধ্যে টোটাল চার্জ কতটা থাকবে সেটা বার করতে পারছো। এবার কোন একটা তোমাদের ওই বিভিন্ন বইয়ে দেখবে কোশ্চেন আছে, এই অবজেক্টটার মধ্যে এতগুলো চার্জ থাকতে পারে কিনা। সেক্ষেত্রে তুমি কি করবে? সেই টোটাল চার্জকে ই দিয়ে ডিভাইড করে দেবে, তাহলে এন এর ভ্যালু বেরিয়ে যাবে। এন এর যদি নাম্বার, এনটা যদি দেখো তুমি এটা 1 2 3 4 5 6 এরকম হয়ে যায়, তাহলে বলবে যে না, হ্যাঁ থাকতে পারবে। আর যদি বলো যে না, আমার মধ্যে এন এর ভ্যালু ফ্র্যাকশন নাম্বার এসেছে, তাহলে তুমি বলবে এটা ইন্টিজার হচ্ছে না, এনটা ইন্টিজার হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তুমি বলবে এর মধ্যে এতগুলো চার্জ থাকতে পারবে না। ওকে, তো আমরা এবার আসি যে চার্জের মধ্যে আমি দেখি যে চার্জ, কোনো একটা অবজেক্টের মধ্যে চার্জ ডিস্ট্রিবিউশন গুলো কিরকম হতে পারে, কিরকম চার্জ ডিস্ট্রিবিউশন হতে পারে। দেখো কোনো একটা অবজেক্টের মধ্যে লিনিয়ার চার্জ ডেন্সিটি আমরা পড়ব। লিনিয়ার চার্জ দেখো তো, কোনো একটা ধরে নাও এরকম একটা রড আছে, এরকম একটা কি আছে? রড আছে। এই রডের মধ্যে আমি ধরে নিলাম কিউ পরিমাণ চার্জ আছে। কতটা? টোটাল চার্জ কত? টোটাল চার্জ আছে কিউ। টোটাল চার্জ যদি ওর মধ্যে কিউ থাকে এবং এর লেন্থ যদি এল হয়, তাহলে এর টোটাল চার্জ কতগুলো? টোটাল চার্জ হচ্ছে কিউ, এর লেন্থ এল, লেন্থ কত? এল। তাহলে এর যে লিনিয়ার চার্জ ডেন্সিটি হবে, মানে পার ইউনিট লিনিয়ার চার্জ ডেন্সিটি মিন্স পার ইউনিট লেন্থে কতগুলো চার্জ আছে, পার ইউনিট লেন্থে কতগুলো চার্জ আছে। ধরেন তাহলে আমি বললাম কিউ বাই এল। কিউ বাই এল হচ্ছিল ওর মধ্যে টোটাল লেন্থ, টোটাল চার্জ ডিভাইডেড বাই টোটাল লেন্থ। টোটাল মানে ইউনিট লেন্থে কতগুলো চার্জ আছে, এটাই হচ্ছে আমার লিনিয়ার চার্জ ডেন্সিটি, যেটাকে আমরা ল্যামডা দিয়ে ডিনোট করব। যেটাকে কি দিয়ে ডিনোট করব? ল্যামডা দিয়ে ডিনোট করব। ওকে, ইজ ইকুয়াল টু কিউ বাই এল। এটা হয়ে গেল আমার কার ভ্যালু? এটা হয়ে গেল আমার লিনিয়ার চার্জ ডেন্সিটির ভ্যালু। এবার এই লিনিয়ার চার্জ ডেন্সিটি যদি আমি বলি যে এটা একটা রড, রডের মধ্যে যে চার্জগুলো আছে সেই চার্জগুলো সমানভাবে ডিস্ট্রিবিউট নয়,
সমানভাবে ডিস্ট্রিবিউট নয় মানে মিন্স নন ইউনিফর্ম। এটা তো ইউনিফর্মালি চার্জ ডিস্ট্রিবিউটেড। কথার মানে কি? কথার মানে প্রথম 1 সেন্টিমিটারে যতগুলো চার্জ আছে ঠিক পরের 1 সেন্টিমিটারে ঠিক ততগুলোই চার্জ থাকবে, পরের 1 সেন্টিমিটারে ঠিক ততগুলোই চার্জ থাকবে, তাহলে এটা হচ্ছে ইউনিফর্মালি চার্জ ডিস্ট্রিবিউট। বাট যদি আমার এই ঘরটার মধ্যেই আমার চার্জগুলো টোটাল চার্জ কিউ, বাট এর মধ্যে চার্জগুলো ইউনিফর্মালি ডিস্ট্রিবিউট নয়। ইউনিফর্মালি ডিস্ট্রিবিউট নয় মিন্স তোমার 1 সেন্টিমিটারে যতগুলো চার্জ আছে ঠিক তার পরের 1 সেন্টিমিটারে ঠিক ততগুলো চার্জ নেই, হয় কম আছে নইলে বেশি আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখান থেকে এটাকে যদি আমি পজিশন এক্স নেই, তাহলে কিছু একটা এক্স ডিস্টেন্সে গিয়ে আমি ছোট্ট একটা ডিএক্স লেন্থ কল্পনা করে নেব। ডিএক্স লেন্থ নিয়ে নিলাম, এটা ছোট্ট একটা লেন্থ যদি নিয়ে নেই, এইটুকুর মধ্যে যদি আমার ডিকিউ পরিমাণ চার্জ থাকে, তাহলে এক্ষেত্রে এর লিনিয়ার চার্জ ডেন্সিটি কত হবে? ল্যামডা ইজ ইকুয়াল টু ডিকিউ বাই ডিএক্স। টোটাল লেন্থ, টোটাল চার্জ, এইটুকুর মধ্যে টোটাল চার্জ কত? ডিকিউ। এইটুকুর মধ্যে টোটাল লেন্থ কত? এইটুকুর লেন্থ হচ্ছে ডিএল, তাহলে ডিএক্স। তাহলে এটা হয়ে গেল ডিকিউ বাই ডিএক্স, সেটা হচ্ছে আমার ল্যামডার ভ্যালু। ঠিক একইভাবে এটা যেমন করেছে ঠিক সেরকম ভাবে যদি এটা কখন নন ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এটা হচ্ছে ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন। এবার চলো আমরা আর একটা ছোট্ট জিনিসে যাই, সেটা হচ্ছে কি, একটা যদি আমরা সারফেস চার্জ ডেনসিটি এরপরে আছে, এরপরে আমাদের ভলিউম চার্জ ডেনসিটি আছে, আমি এটা নিউমেরিক্যাল এক দুটো নিউমেরিক্যাল দেখিয়ে দিই তোমাদের। ধরে নাও একটা রড আছে, যে রডের লেন্থ হচ্ছে 2 মিটার। ধরে নাও 2 মিটার। কত লেন্থ? 2 মিটার। এর মধ্যে টোটাল চার্জ যেটা আছে সেটা হচ্ছে 8 কুলম, 8 মাইক্রোকুলম। বলো তাহলে, বলো তো দেখি, 8 মাইক্রোকুলম টোটাল চার্জ যদি ওর মধ্যে থাকে, তাহলে লিনিয়ার চার্জ ডেনসিটি ল্যামডা কত? ল্যামডা হচ্ছে টোটাল চার্জ ডিভাইডেড বাই টোটাল লেন্থ। টোটাল চার্জ কত? 8 মাইক্রোকুলম ডিভাইডেড বাই মাইক্রোকুলম পার মিটার, 4 মাইক্রোকুলম পার মিটার। পার মিটারের মধ্যে কতগুলো চার্জ আছে? 4 মাইক্রোকুলম চার্জ আছে, তাই তো? পার মিটারে কতগুলো চার্জ আছে? 4 মাইক্রোকুলম। পার মিটারে 4 মাইক্রোকুলম, তাহলে টোটাল চার্জ কত হয়ে গেল? 8 মাইক্রোকুলম। এবার নন ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন কথার মানে কি? কথার মানে হচ্ছে ওই যে বললাম না, এইটুকুর মধ্যে 1 সেন্টিমিটারের মধ্যে যতটা চার্জ আছে ঠিক পরে 1 সেন্টিমিটারে ততগুলো চার্জ নেই। তাহলে সেক্ষেত্রে কি হবে? ল্যামডাটা কার উপর ডিপেন্ড করছে? এক্স এর উপর ডিপেন্ড করছে। এক্স যত বেশি হবে ল্যামডা হয় বেশি হবে নাহলে কম হবে। সেক্ষেত্রে আমাদের যদি ল্যামডার ভ্যালু দেওয়া থাকে, তোমরা এই না জিনিসগুলো না সেম জিনিস করেছো, সেটা হচ্ছে ক্লাস 11 এর মাস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে করেছো। রোটেশনাল মোশন করার আগে আমরা যখন রিজিড বডি ডাইনামিক্সে ঢোকার আগে আমরা যখন সেন্টার অফ মাস করিয়েছি, তোমরা এই ল্যামডা তখন ছিল আমাদের ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন, নন ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন সেক্ষেত্রে ছিল। তো এক্ষেত্রে কি হয়েছে? ল্যামডা ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? ল্যামডা কার উপর ডিপেন্ড করছে? এক্স এর উপর ডিপেন্ড করছে। সেটা যে কোনো হবে, এটা এক্স এর ফাংশন হতে হবে, ল্যামডাটাকে এক্স এর ফাংশন হতে হবে। অর্থাৎ এক্স চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমার কি চেঞ্জ হচ্ছে? ল্যামডাও চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এবার চলো আর একটা কোশ্চেন দেই তোমাকে। তো বললাম যে একটা রড আছে, যে রডের ল্যামডা দেওয়া 5 মাইক্রোকুলম পার মিটার, পার সেন্টিমিটার দিয়ে দিলাম। ওকে, তো এর টোটাল লেন্থ কত? এর টোটাল লেন্থ হচ্ছে কত? 3 মিটার। তাহলে বলো এর মধ্যে টোটাল চার্জ কত আছে? তো টোটাল চার্জ বার করতে গেলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে ল্যামডার ভ্যালুটা কার উপর ডিপেন্ড করছে? এক্স এর উপর ডিপেন্ড করছে কি? না, এক্স এর উপর ডিপেন্ড করছে না। এটা হচ্ছে রডটা, এই রডের যে ল্যামডার ভ্যালুটা সেটা 5 মাইক্রোকুলম পার মিটারে 5 মাইক্রোকুলম চার্জ আছে। সরি, পার সেন্টিমিটারে 5 মাইক্রোকুলম চার্জ আছে। পার সেন্টিমিটারে 5 মাইক্রোকুলম চার্জ থাকলে এর ল্যামডার ভ্যালুটা কত হয়ে যাবে? কিউ বাই এ। তো এখানে ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন আছে, যার জন্য আমরা দেখলাম না যে ল্যামডাটা কনস্ট্যান্ট হচ্ছে। ল্যামডাটা কেমন হচ্ছে? ল্যামডাটা কনস্ট্যান্ট হচ্ছে। ল্যামডা কনস্ট্যান্ট থাকলে আমাদের কি হচ্ছে?
এই এই ফর্মুলা ইউজ করব, কিউ ইজ ইকুয়াল টু, ওই নন ইউনিফর্মের ক্ষেত্রে নয়, তো ল্যামডা ইজ ইকুয়াল ল্যামডা ইনটু এল। ল্যামডার ভ্যালু কত? 5 মাইক্রোকুলম পার সেন্টিমিটার ইনটু আমাকে দেওয়া আছে কত? 3 মিটার। 3 মিটার টোটাল লেন্থ, 3 মিটার মাথায় রাখবে, এটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, ঠিক আছে, অথবা এটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, তাহলে 300 সেন্টিমিটার। তো এখান থেকে 1500 মাইক্রোকুলম, 1500 মাইক্রোকুলম টোটাল চার্জ এর মধ্যে কতগুলো আছে? 1500 মাইক্রোকুলম। এই হচ্ছে আমাদের ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন। আর নন ইউনিফর্মের চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি আমি বলি, নন ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি আমি বলি, তো সেক্ষেত্রে এটা একটা রড আছে, এই রডের লেন্থ হচ্ছে আমার লেন্থ হচ্ছে 2 মিটার, ল্যামডা হচ্ছে, ল্যামডার ভ্যালু আমি দিয়ে দিলাম, ল্যামডার ভ্যালু 5x, কেমন? 5x, ল্যামডার ভ্যালুটা হচ্ছে 5x ইউনিট। তো এবার কথা হচ্ছে এর মধ্যে টোটাল চার্জ কত আছে। 5x ইউনিট মিন্স এখান থেকে যত তুমি এইদিকে সরবে তত ওর x এর ভ্যালু চেঞ্জ হবে, x এর ভ্যালু যত চেঞ্জ হবে, তো সেক্ষেত্রে আমার চার্জ ধীরে 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 বাড়ছে। যদি আমি x এর ভ্যালু 0 নেই তাহলে এখানে চার্জ 0, বাট x এর ভ্যালু 1 নিলে, 1 সেন্টিমিটার যদি নেই বা মিটার যদি নেই, 1 মিটার যদি নেই, তাহলে এইটুকুর মধ্যে চার্জ হয়ে যাচ্ছে কত নিচ্ছি আমি? নিচ্ছি হচ্ছে মাইক্রোকুলম পার মিটার, পার মিটারে মাইক্রোকুলম চার্জ আছে, 5 ইন্টু এক্স মাইক্রোকুলম চার্জ আছে। আচ্ছা, এবার কথা হলো এখানে এই ক্ষেত্রে আমি টোটাল চার্জ কি করে বার করবো? সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? ডিকিউ বাই ডিএক্স করতে হবে। আমাকে কি করতে হবে? ডিকিউ বাই ডিএক্স কিভাবে করব? দেখো, আমি বললাম এই রডটাকে আমি এখানে এখানে নিলাম, এই পয়েন্ট থেকে আমি এক্স ইজ ইকুয়াল টু 0 পয়েন্ট থেকে আমি এক্স ডিস্টেন্সে গেলাম। কত ডিস্টেন্সে? এক্স ডিস্টেন্সে গেলাম। খুব জ্বালা করছে। এখান থেকে এক্স ডিস্টেন্সে আমি গেলাম, এক্স ডিস্টেন্সে গিয়ে আমি একটা ছোট্ট জায়গা ডিএক্স নিয়ে নিলাম। সেই ডিএক্স এর মধ্যে কতগুলো চার্জ থাকতে পারে? সেই ডিএক্স এর মধ্যে ডিকিউ পরিমাণ চার্জ থাকতে পারে। কত পরিমাণ চার্জ থাকতে পারে? ডিকিউ পরিমাণ চার্জ থাকতে পারে। আমি বললাম ডিকিউ চার্জ, তাহলে ডিকিউ বাই ডিএক্স ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? ডিকিউ বাই ডিএক্স এর ভ্যালু হয়ে যাবে ল্যামডার ভ্যালু সমান। ল্যামডার ভ্যালু কত দেওয়া আছে? 5x। এবার দেখো, আচ্ছা এবার কথা শোনো ভালো করে, এর লেন্থ কত? এর লেন্থ হচ্ছিল এখান থেকে x ইজ ইকুয়াল টু 0 থেকে টোটাল কত মিটার? 2 মিটার। তার মানে x ইজ ইকুয়াল টু 2 পর্যন্ত, x ইজ ইকুয়াল টু 0 থেকে x ইজ ইকুয়াল টু 2 পর্যন্ত এর লেন্থ। তাহলে বলো এর যখন করব দুদিকে, তখন আমি কি করব? এখান থেকে টোটাল চার্জ, এখানে তো 0, x ইজ ইকুয়াল টু 0 তে এর চার্জ কত? 0। x ইজ ইকুয়াল টু 2 মিটারে ওর চার্জ কত হবে? আমি ধরে নিলাম টোটাল চার্জ এর 2 মিটার পর্যন্ত ওর টোটাল চার্জ কত? কিউ। তাহলে এইদিকে যখন ইন্টিগ্রেশন করব তখন হয়ে যাবে আমার 0 কিউ। এইদিকে যখন ইন্টিগ্রেশন করব 5 বেরিয়ে আসবে x স্কয়ার বাই 2, তার লিমিট কত? 2 মিটার 0। তাহলে এখান থেকে কিউ এর ভ্যালু বেরিয়ে আসলো 5 ইন্টু 2 টু জার 4, 4/2 মাইনাস 0, মাইনাস 0। তাহলে হয়ে গেল 10 মাইক্রোকুলম। যেহেতু আমি ইউনিট মাইক্রো পার মিটারে দিয়ে রেখেছি, তো ইউনিটটাকে চেঞ্জ করলাম না, তাহলে 10 মাইক্রোকুলম হয়ে গেল। এর মধ্যে টোটাল চার্জ কতগুলো আছে? তাহলে 10 মাইক্রোকুলম। চল আরেকটা ছোট মোটো দিয়ে দিই আমি। ধরে নাও একটা রড আছে, এই রডের লেন্থ হচ্ছে 2 মিটার, লেন্থ হচ্ছে 2 মিটার এবং ল্যামডার ভ্যালু হচ্ছে, ল্যামডার ভ্যালুটা আমি নিচে লিখি। ল্যামডার ভ্যালু হচ্ছে, ল্যামডার ভ্যালু হচ্ছে 1 মাইনাস বা 1 প্লাস এক্স বাই এল, 1 প্লাস এক্স বাই এল। এখানে ল্যামডা নট। ল্যামডা নটটা কি? ল্যামডা নটটা হচ্ছে এখানে ফিজিক্যাল কনস্ট্যান্ট কোয়ান্টিটি, যেটা ইউনিট ওই আমার ল্যামডার ইউনিট সেম। এটারও ইউনিট কত? এটা হচ্ছে ল্যামডার ইউনিট, আর এই ল্যামডা নটের ইউনিট সেম। তো হলো ল্যামডা ইজ ইকুয়াল টু কত? ল্যামডা নটটা কনস্ট্যান্ট 1 প্লাস এক্স বাই এল। এবার এক্স এর ভ্যালু তুমি যদি 0 বসাও তাহলে এখানে চার্জ কত? ল্যামডা নট।
আচ্ছা এক্স এর ভ্যালু যদি তুমি 1 বসা শুরু করো, 1 2 3 4 এগুলো বসা চার্জ ডিস্ট্রিবিউশনটা কত হবে। এক্ষেত্রে আমি এখান থেকে এক্স ডিস্টেন্সে যাব, এখানে একটা ছোট্ট জায়গা ডিএক্স নিয়ে নেব, ডিএক্স নিয়ে নিলাম, এর মধ্যে টোটাল চার্জ আছে কি ডিকিউ, তাহলে ডিকিউ বাই ডিএক্স ইকুয়াল টু কত হয়ে যাবে ল্যামডা, ল্যামডার ভ্যালু কত ল্যামডা ইনটু 1 প্লাস এক্স বাই এল। এবার দেখো ডিকিউ ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে ল্যামডা নট মাই প্লাস ল্যামডা নট এক্স বাই এল, তার ইন্টিগ্রেশনে ডিএক্স বসিয়ে দেবো, ইন্টিগ্রেশন করে দাও। দুদিকে যখন আমি ইন্টিগ্রেশন করব সেক্ষেত্রে কি হবে দেখো তো, এইদিকে তো টোটাল চার্জ, আচ্ছা x ইজ ইকুয়াল টু যদি আমি 0 বসাই, x ইজ ইকুয়াল টু 0 তে ল্যামডা ইজ ইকুয়াল টু কত ল্যামডা নট, আর x ইজ ইকুয়াল টু আমি নিতে হবে 2 মিটার যদি নেই তাহলে সেক্ষেত্রে আমি ধরে নিলাম ওই ওর টোটাল চার্জ কত, টোটাল চার্জ হচ্ছে কিউ। আমাকে বার করতে চাই কিউ এর ভ্যালু বার করতে হয়েছে, তাহলে কিউ এর ভ্যালু যদি আমি বার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন যদি আমি এগিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে কিউ, লিমিট বসাও কিউ আর ল্যামডা নট ইজ ইকুয়াল টু এদিকে কত হয়ে যাবে, এদিকে হয়ে যাবে ল্যামডা নট ডিএক্স হলে ল্যামডা নট এক্স হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার বাই 2l। ইন্টিগ্রেশন যদি করে দিলাম তাহলে এর এই সে লিমিট কত, লিমিট হচ্ছে x ইজ ইকুয়াল টু 0 টু x ইজ ইকুয়াল টু 2 মিটার। চলো যদি তোমাদের কারো ক্লাস 12 এ পড়ো, যদি তোমাদের কারো ইন্টিগ্রেশনে এবং ডিফারেন্সিয়েশনে কোন রকম সমস্যা থাকে, তোমরা এই চ্যানেলের মধ্যেই আমার দুটো ভিডিও আছে, একটা ইন্টিগ্রেশনের উপর বেস করে একটা, ওটাতে আমি কাইনেমেটিক্স শেখাইনি তোমাদেরকে, শুধুমাত্র আমি এটাই শিখিয়েছি যে কিভাবে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন তুমি অ্যাপ্লাই করবে ফিজিক্সে, সেই জিনিসগুলো শেখানো হয়েছে। তো সেইটা যদি দেখো আশা করি তোমাদের ইন্টিগ্রেশন এবং ডেরিভেটিভে কোনো সমস্যা থাকবে না। তো চলো এখান থেকে কনস্ট্যান্টগুলো বেরিয়ে চলে আসলো, এবং ভেরিয়েবলগুলো এক্স এর ইন্টিগ্রেশন করলাম। এক্স এর ইন্টিগ্রেশন যখনই করে দিলাম আমি, তাহলে এখান থেকে লিমিট যদি বসাই তাহলে 2 ল্যামডা নট হয়ে যাবে, আর 0 বসালে তো 0ই হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 4 ল্যামডা নট বাই 2l। তো সেক্ষেত্রে 2 মরে গেল, 2 থাকলো, তাহলে 2 ল্যামডা নট প্লাস এটা হয়ে গেল তোমার আমার 2 ল্যামডা নট বাই এল। ওকে এগুলো এটা হয়ে গেল আমার ইসের ভ্যালু। আচ্ছা এখান থেকে যদি এদিকে লিমিট বসাই তাহলে হয়ে যাবে কিউ মাইনাস ল্যামডা নট, তাহলে কিউ ইজ ইকুয়াল টু হয়ে যাবে ল্যামডা নট, ওইদিকে গেলে ল্যামডা নট প্লাস হয়ে যাবে 2 ল্যামডা নট প্লাস 2 ল্যামডা নট বাই এল। তাহলে এখান থেকে তুমি করো 3 ল্যামডা নট প্লাস 2 ল্যামডা নট বাই এল, এই হচ্ছে আমাদের 2 ল্যামডা নট বাই এল এটা। আচ্ছা এই হচ্ছে আমাদের এরকম নিউমেরিক্যাল থাকবে। তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে রাখছি যে তোমরা এটা করতে পারবে, যে এটা একটা রড, এই রডের লেন্থ 3 মিটার, লেন্থ কত 3 মিটার, এর ল্যামডা হচ্ছিল ল্যামডা নট ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার বাই 12, 1 প্লাস এক্স স্কোয়ার বাই 12, এটা হয়ে গেল ওর কার ভ্যালু, ওর ল্যামডার ভ্যালু। ল্যামডাটা দেখতেই পাচ্ছ এক্স স্কোয়ার বাই 12 এ ভ্যারি করছে, এখানে এক্স দিয়ে দেয় নাকি, এক্স দিয়ে দেয়, তাহলে আরেকটু মজাদার হবে। ঠিক আছে করে নাও। তো সেক্ষেত্রে কি হবে, তোমরা ল্যামডার নন ইউনিফর্ম ধরে নিয়ে তোমরা যে ফর্মুলা ইউজ করে সেই ফর্মুলা ইউজ করে যেভাবে আমি করলাম আগে সেভাবে করবে। ওকে নেক্সট হচ্ছিল আমাদের আচ্ছা ডেনসিটি, সারফেস চার্জ ডেনসিটির ক্ষেত্রে আমরা দেখো কি করব। দেখো সারফেস চার্জ ডেনসিটি না ঠিক কোনো একটা কন্ডাক্টর আছে, এরকম একটা কন্ডাক্টর আছে, এর টোটাল সারফেস এরিয়া কত, টোটাল সারফেস এরিয়া এ হয়, টোটাল সারফেস এরিয়া যদি এ হয় এবং এর মধ্যে টোটাল চার্জ যদি কিউ হয়, তাহলে কিউ বাই এ, অর্থাৎ ইউনিট এরিয়ার মধ্যে কতটা চার্জ আছে সেটাই হচ্ছে ওর সারফেস চার্জ ডেনসিটির ভ্যালু। সারফেস চার্জ ডেনসিটিকে আমরা সিগমা দিয়ে ডিনোট করব, তাহলে সিগমা ইজ ইকুয়াল টু কি হয়ে গেল কিউ বাই এ, সিগমা ইজ ইকুয়াল টু কি হয়ে গেল কিউ বাই এ, এটা হয়ে গেল আমার কার ভ্যালু, এটা হয়ে গেল আমার সারফেস চার্জ ডেনসিটির ভ্যালু। এবার ঠিক একইভাবে তোমরা কি করবে, আচ্ছা এর ইউনিট কি হয়ে যাবে, এর ইউনিট হয়ে যাবে কুলম্ব পার মিটার স্কোয়ার, কুলম্ব পার মিটার স্কোয়ার। আচ্ছা আগেরটার কিন্তু ইউনিট কি ছিল, এর ভ্যালু ল্যামডার ভ্যালু কত ছিল কিউ কুলম্ব পার
সেন্টিমিটার ছিল, বা কুলম্ব পার মিটার ছিল, এখানে কুলম্ব পার মিটার স্কয়ার হবে। আচ্ছা, এটা একটা যে এই ক্ষেত্রে নন ইউনিফর্ম, যে নন ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন যদি থাকে, তাহলে কি করবে, নন ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন থাকলে সেক্ষেত্রে সিগমা ইজ ইকুয়াল টু কি করবে, ডি কিউ বাই ডি এ, ডি কিউ বাই ডি এ করে দেবে, ডি কিউ বাই ডি এ করে দেবে। ঠিক এখান থেকে যদি আমি দুই একটা নিউমেরিক্যাল দেখাতে চাই, সেরকম নিউমেরিক্যাল দেখি, যে এই আমি বললাম একটা চার্জ স্ফিয়ার আছে, চার্জ স্ফিয়ার স্ফিয়ার, একটা চার্জ স্ফিয়ার আছে, রেডিয়াস হচ্ছে, রেডিয়াস অফ দ্য চার্জ স্ফিয়ার, radius of the charge sphere is equal to 4 centimeters, 4 centimeter। তো radius of the charge sphere কত, radius of the charge sphere হচ্ছে 4 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এবার এর মধ্যে এর 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 যে সারফেস চার্জ ডেনসিটি, সারফেস চার্জ ডেনসিটি, density of the sphere is 8 মাইক্রোকুলম্ব পার সেন্টিমিটার স্কয়ার যদি হয় আমার, তাহলে আমাকে বলো যে হোয়াট ইজ ক্যালকুলেট দ্য টোটাল চার্জ অফ দ্য স্ফিয়ার, ক্যালকুলেট দ্য টোটাল চার্জ অফ দ্য টোটাল চার্জ কতগুলো আছে সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তো এক্ষেত্রে কি করবো, সিগমা ইজ ইকুয়াল টু আমার কি কিউ বাই এল, কিউ বাই এ। তো এক্ষেত্রে আমার সিগমার ভ্যালু দেওয়া আছে 8 মাইক্রোকুলম্ব পার সেন্টিমিটার স্কয়ার, ইজ ইকুয়াল টু কিউ এর ভ্যালু বার করতে হবে, এ এর ভ্যালু কত দেওয়া আছে, দেখো রেডিয়াস দেওয়া আছে এটা স্ফিয়ারের, স্ফিয়ারের রেডিয়াস যদি দেওয়া থাকে তো সারফেস এরিয়া কত হয় একটা স্ফিয়ারের, এই রেডিয়াস যদি আর হয়, রেডিয়াস যদি আর হয় তার সারফেস হয়ে যায়, এ ইজ ইকুয়াল হয়ে যায় 4 পাই আর স্কয়ার হয়ে যায়। তো এক্ষেত্রে 4 পাই আর স্কয়ার দিয়ে ডিভাইড করে দেবে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু হয়ে যাবে 8 ইন্টু 8 মাইক্রোকুলম্ব ইন্টু 4 পাই আর স্কয়ার মাইক্রোকুলম্ব। তো 8 ইন্টু 4 ইন্টু 4 পাই আর স্কয়ারের ভ্যালু কত 16 4, তো 4 স্কয়ার মিন্স 15। তো এটা ক্যালকুলেট করবে, গুণ করে যেটা হবে এত পাই মাইক্রোকুলম্ব। তো এক্ষেত্রে আমাদের কি টোটাল চার্জের ভ্যালু বেরিয়ে গেল। ঠিক এরকম যদি তোমার এরকম থাকে যে কোনো একটা নিউমেরিক্যালে দেওয়া আছে টু চার্জ স্ফিয়ার অফ রেডিয়াস 1 centimeter and 4 centimeter. So what is the ratio of charge density, what is the ratio of charge density if the total charge is same, এর মধ্যেই টোটাল চার্জ সেম হয়, এটা একটা 1 সেন্টিমিটারের, একটা হচ্ছে 4 সেন্টিমিটারের, এটা হচ্ছে 4 সেন্টিমিটার, এটা হচ্ছে 1 সেন্টিমিটার রেডিয়াসের দুটো আমার স্ফিয়ার আছে, এই দুটো স্ফিয়ারের মধ্যে চার্জ, দুটোর মধ্যে টোটাল চার্জ সেম, এর মধ্যেও কিউ চার্জ আছে, এর মধ্যেও কিউ চার্জ আছে, তোমাকে বলতে হবে হচ্ছে সারফেস চার্জ ডেনসিটির রেশিও কত হবে। তুমি কি করবে, সারফেস চার্জ ডেনসিটি তো কার উপর ডিপেন্ড করে, সারফেস চার্জ যে কিউ বাই এ, তো দেখতেই পাচ্ছ কিউ তো দুই জিনিসের ক্ষেত্রেই সমান, তাহলে সিগমা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই এ, তাহলে সিগমা 1 বাই সিগমা 1 করে দাও, a2 এর ভ্যালু কত 4 পাই r2 স্কয়ার b ডিভাইডেড বাই 4 পাই r1 স্কয়ার, 4 পাই মরে গেল, থাকলো কত r2 বাই r1 তার হোল স্কয়ার। r2 এর ভ্যালু কত, r2 এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে 4 ডিভাইডেড বাই 1 তার হোল স্কয়ার, 4 16 16 1:16, মানে সিগমা 1 সিগমা 2 কত হচ্ছে 16:1, এটা হয়ে গেল আমাদের ভ্যালু, যেটা আমাদের চেয়েছে, যেটা কিনা রেশিও চেয়েছে তোমাদের কাছে, রেশিও অফ চার্জ ডেনসিটি অফ দ্য টোটাল চার্জ ইফ দ্য টোটাল চার্জ। তো চলো আমাদের আর একটা ছোট্ট টপিক দেখি যে ওই ভলিউম চার্জ ডেনসিটি কি হচ্ছে, ভলিউম চার্জ
ডেন্সিটি। নোট করবো কি দিয়ে নোট করবো, রো দিয়ে নোট করবো। এক্ষেত্রেও না আমাদের ক্ষেত্রে ওই বিষয়গুলোই আসবে যে বিষয়গুলো আমরা এতক্ষণ ধরে পড়লাম। যেমন ভলিউম চার্জ ডেন্সিটি, আমি কোনো একটা স্ফিয়ার বা কোনো একটা ইস্যা আছে যার স্ফিয়ার তো নয়, কন্ডাক্টিং স্ফিয়ার নয়, আমার ইন স্ফিয়ারের কথা বলছি বা স্ফেরিক্যাল শেলের কথা বলছি বা একটা সিলিন্ডারের কথা বলছি বা কিছু একটা কোনো একটা বডির কথা বলছি। আমি কোনো একটা বডি আছে যার মধ্যে টোটাল যদি চার্জ ডিসিমাই রো বাই ভি, এটা হয়ে গেল আমাদের ভলিউম। এটা হচ্ছে কুলম্ব পার মিটার কিউব, কুলম্ব পার মিটার কিউব, এটা হয়ে গেল ওর চার্জ ডেন্সিটির ইউনিট, এসআই ইউনিট। বাট আমি যদি বলি নন ইউনিফর্ম আসে, নন ইউনিফর্ম যদি চার্জ ডিস্ট্রিবিউশন থাকে, যেমন আমি একটা স্ফিয়ারের কথাই যদি বলি, স্ফিয়ারের মধ্যে এটা একটা স্ফিয়ার, স্ফিয়ারের মধ্যে বিভিন্ন জায়গায় চার্জ আলাদা আলাদা, যত রেডিয়াস বাড়ছে তত চার্জটা, যত সেন্টার থেকে তুমি বাইরের দিকে আসছো তত চার্জ হয়তো ওর বাড়ছে, এখানে এসে ম্যাক্সিমাম হয়ে গেল সারফেসে, এরকমও হতে পারে। বা যত তুমি সেন্টার থেকে বাইরের দিকে আসছো তত চার্জ কমছে, এরকমও হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছিল, একটা কাজ করতে হবে যে কোনো একটা জায়গায় গিয়ে তুমি একটা ভলিউম ধরে নাও ডিভি, ছোট্ট এটা 3 ডাইমেনশনাল অবজেক্ট, তো তার মাঝখানে কোনো একটা জায়গা ধরে নাও তুমি, এটা ছোট্ট একটা জায়গা, সেটা হচ্ছে ভলিউম, এটা 3 ডাইমেনশনাল, এই জায়গাটাও 3 ডাইমেনশনাল। মানে মোটে কথা হচ্ছে তুমি একটা করো কি, একটা ফুটবলের মাঝে আর একটা ছোট ফুটবল ইসে করে নাও, নিয়ে নাও, সেই ছোট ফুটবলটার যে ভলিউম হবে সেটা হচ্ছে আমার ডিভি, এবং তার মধ্যে ডিকিউ বাই ডিভি হয়ে গেল আমার রো এর ভ্যালু হয়ে যাবে। এটা হচ্ছে নন ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ডিকিউ বাই ডিভি হয়ে যাবে আমার কি, নন ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। ইউনিট তো সেম থাকবে, বাট চলো এখান থেকে এক দুটো নিউমেরিক্যাল করে নিই আমরা। চলো, আমি বললাম যে কোনো একটা স্ফিয়ার অফ চার্জ, ভলিউম চার্জ, অবশ্যই ভলিউম চার্জ ডেন্সিটি, রো ইজ ইকুয়াল টু রোটা ডিপেন্ড করছে আর এর উপর, ডিপেন্ড করছে রো আর ইজ ইকুয়াল টু রো নট আর বাই এ। নাও এ হচ্ছে এ নাথিং বাট দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, ঠিক আছে। আর হচ্ছে 0, এখানে আমি ধরে নিলাম এটা হচ্ছে আর, এর থেকে ছোট যখন, ছোট ইজ ইকুয়াল টু এ, মানে এর থেকে যখন if r is less than is equal to a, less than is equal to a means মানে r টা হচ্ছিল যখন এর ভিতরে থাকবে, মানে যদি সেন্টারের ভিতরে, অর্থাৎ এটা মানে এটা হচ্ছে আমার স্ফিয়ার, এই স্ফিয়ারের এটা হচ্ছে আমার রেডিয়াস a, যেখানে r টা থাকবে হচ্ছে তার ভিতরে কোথাও, এখানে কোথাও, এখানে কোথাও বা এখানে কোথাও, এরকম ভাবে থাকবে বা এখানেই, ঠিক আছে, এখানে কোথাও। তাহলে সেক্ষেত্রে আমাদের চার্জ ডিস্ট্রিবিউশনটা কত হয়ে যাবে, রো নট আর ওইখানে আর যা হবে তার ভ্যালু বাই এ, এটা হয়ে গেল ইসের ভ্যালু। বাট তার মানে কি এর ভেতরে ভ্যারি করছে, বাট জিরো কোথায়, ইফ আর ইজ গ্রেটার দেন ই, যদি আরটা বড় হয় এর থেকে, মানে এক কথা বলে বাইরে কোথাও হয়, তাহলে মাথায় রাখবে এখানে চার্জ জিরো, এখানে চার্জ জিরো, এখানে চার্জ জিরো, এখানে চার্জ জিরো। বাট ইসেতে ক্ষেত্রে আবার আর কত রোয়ের ইসের ভ্যালু কত, যদি আমি একদম সারফেজের কথা বলি, সারফেজে তার মানে আর ইজ ইকুয়াল টু এ, যদি বসে এ কেটে যাবে, আর নট রো নট থেকে যাবে। তো চলো এটা আমরা পড়ানোর সময় বোঝাই, এটা হচ্ছে আমার ভলিউম চার্জ ডেন্সিটির ভ্যালু। তো বলেছে এবার কোশ্চেন হচ্ছে টোটাল চার্জ of the sphere calculate the total charge of the sphere. ওকে, তো চলো ক্যালকুলেট করো। কিভাবে ক্যালকুলেট করব, দেখো স্ফিয়ারটা হচ্ছিল আমার, স্ফিয়ারটা কত আছে, স্ফিয়ারটা দেওয়া আছে হচ্ছে রেডিয়াস আর রেডিয়াসের একটা স্ফিয়ার দেওয়া আছে, এ রেডিয়াসের একটা স্ফিয়ার দেওয়া আছে। আমি কি করলাম, আমি কিছুটা আমাকে তো এখানে বুঝতেই পেরেছি আমি এটা আর এর উপর ডিপেন্ড করছে, আর এর উপর রোটা আর এর উপর ডিপেন্ড করছে, তো তার মানে এখানে আমার ইসের হচ্ছিল আমার নন ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন আছে, ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন আছে। আমি এটা কাজ করছি, আমি এর থেকে আরটা
ডিস্টেন্সে গিয়ে, আমি জানি না কত ডিস্টেন্সে আমি গিয়েছি, বাট গিয়েছি কিছু একটা ডিস্টেন্সে গিয়ে, ছোট্ট একটা জায়গা যেটার ভলিউম কত, আমার এইটুকু জায়গার ভলিউম কত, এই যে গ্রিন কালারের যে জায়গাটায় আমি করে নিয়েছি সেই জায়গাটা কিন্তু 3 ডাইমেনশনাল জায়গা। মাথায় রাখবে এটা যেমন শেপ হচ্ছে আমাদের একটা স্ফিয়ারের শেপ যেমন হয় সেরকম শেপের, বাট একটা পাতলা ছোট জায়গা, এখানে আমি 3 ডাইমেনশনাল ইসে করে নিলাম, যার এইটুকু জায়গা হচ্ছে ডিআর, এখান থেকে আর ডিস্টেন্স, এখান থেকে কত ডিস্টেন্সে নেব আমি, এখান থেকে নিয়ে নিচ্ছি আমি, এখান থেকে নিয়ে নিচ্ছি আর ডিস্টেন্সে, স্মল আর ডিস্টেন্সে, এবং এইটুকু থিকনেস যেটা সেটা। আচ্ছা, টোটাল স্ফিয়ারটার ভলিউম কত? টোটাল স্ফিয়ারটার নয়, এইটুকু জায়গার যে স্ফিয়ারটা আছে সেই স্ফিয়ারটার ভলিউম হচ্ছে 4/3 পাই ক্যাপিটাল স্মল আর কিউব, স্মল আর কিউব। এবার এটাকে যদি আমি ডিভি বার করতে চাই, মানে ছোট জায়গাটুকুর ভলিউম বার করতে চাই, তাহলে কত হয়ে যায় 4/3 পাই। এবার আর কিউবের জায়গায় কত লিখবো, 3r আর স্কোয়ার ডিআর লিখবো। কেন 3r স্কোয়ার ডিআর কেন লিখবো? দেখো এইটার যদি ডিফারেন্সিয়েট করো, তো ডিফারেন্সিয়েট তো করছি ডিআর এর রেসপেক্টে, তো সামনে পাওয়ারটা চলে আসবে, এক পাওয়ার কমে যাবে এবং ডিআর থাকবে পারো তোমরা এখানে। তাহলে ডিভির ভ্যালু হয়ে গেল আমার 3 তো মরে গেল, থাকলো কত 4 পাই আর স্কোয়ার ডিআর, এটা হয়ে গেল আমার ডিভির ভ্যালু। ডিভির ভ্যালু কত 4 পাই আর স্কোয়ার ডিআর, এটা হয়ে গেল আমার কার ভ্যালু, ভলিউম, এইটুকু জায়গায় কতটা ভলিউম আছে। এবার আমাকে করতে হবে কি, আমাকে বার করতে হবে টোটাল চার্জ। টোটাল চার্জ বার করতে গেলে আমি যদি বলি যে ওইটুকু জায়গায় আমার চার্জ আছে ডিকিউ, ডিকিউ, তাহলে কি আমি ডিকিউ বাই ডিভি করলেই আমি কি সেই রো এর ভ্যালু পেয়ে যাবো? ইয়েস আর নট? ইয়েস, পেয়ে যাবো। তো চলো আমরা পরের স্লাইডে গিয়ে এটার ক্যালকুলেশন করার চেষ্টা করি। ডিকিউ বাই ডিএক্স, সরি, ডিকিউ বাই ডিভি ইজ ইকুয়াল টু রো, রো এর ভ্যালু কত আমার দুটো জিনিস দেওয়া আছে। আচ্ছা, রো এর ভ্যালুটা পরে বসাই, চলো আগে তো ইন্টিগ্রেশন ফরম্যাটে নিয়ে আসি এটাকে। ডিকিউ ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, রো ডিভি। এবার ডিভির ভ্যালু কত আমি বসিয়ে দিতে পারবো, ডিভি ইকুয়াল টু রো ইন্টু ডিভির ভ্যালু কত, প্রথম হচ্ছে 4 পাই আর স্কোয়ার ডিআর, 4 পাই আর স্কোয়ার ডিআর, এটা হয়ে গেল আমার ডিভির ভ্যালু। বুঝতে পেরেছ? এবার দুদিকে আমি যদি ইন্টিগ্রেশন করি, এখানে ইন্টিগ্রেশন কত, আচ্ছা আমি যদি সেন্টারে থাকি, সেন্টারে মিনস আর ইজ ইকুয়াল টু 0, আর ইজ ইকুয়াল টু 0 তে যখন থাকবো সেক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু এখানে যখন 0 বসাবে তোমরা, তখন কিন্তু টোটাল চার্জ 0 হয়ে যাবে, মানে চার্জ 0। বাট ধীরে ধীরে যত বাড়ছো, এগিয়ে আসছো, তত তোমার চার্জ বাড়ছে। তার মানে এখানে এদিকে যদি আমি লিমিট বসে, ইন্টিগ্রেশনের লিমিট বসে আর ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে চার্জ ইজ ইকুয়াল টু যা বসাই না কেন, আর ইজ ইকুয়াল টু, যদি আমি দুটো দুটো যদি সেকশন আছে যেহেতু আমার, আমি এই জন্য লিমিটটা এখনই, আর এর লিমিটটা এখনই বসাচ্ছি না, তাহলে আর এর লিমিটটা একটু পরে বসাচ্ছি আমি। দুটো যেহেতু আমাদের ভ্যালু দেওয়া আছে, আর রোয়ের দেখো দুটো ভ্যালু দেওয়া আছে এখানে, রোয়ের দুটো ভ্যালু আছে, একটা রো নট আর বাই এ আর একটা দেওয়া আছে এ। তাহলে সেক্ষেত্রে আমরা না একটু পরে বসাই লিমিটটাকে, এটারও লিমিটটাকে একটু পরে বসাই, আগে আমি লিখে নিই ব্যাপারগুলোকে। আচ্ছা, ডিকিউ, ডিকিউ ইন্টিগ্রেশন আমি যদি রো এর ভ্যালু বসাতে চাই, আচ্ছা 4 পাই তো বেরিয়ে চলে আসলো, রো এর ভ্যালু যদি বসাই, রো এর ভ্যালু কোথায় বসাবো আমি, আর ইজ লেস দ্যান ইজ অর ইজ ইকুয়াল টু এ, তো যদি আমি রো এর ভ্যালুটা বসাই রো নট আর বাই এ, রো নট আর বাই এ যদি বসাই আমি, আর পরে থাকলো আর স্কোয়ার ডিআর, এটা লিমিট কত থেকে কত, আমি যদি আমি বললাম তাহলে 0 থেকে আর ইজ ইকুয়াল টু কত, আর ইজ ইকুয়াল টু স্মল এ পর্যন্ত। কেন? দেখো এখানে লিমিট দিয়ে দিয়েছে যে আরটা কত থেকে কত হবে, লেস দেন অর ইজ ইকুয়াল টু এ হবে। আমি ইজ ইকুয়াল টু এর ম্যাক্সিমামটা ধরে নিচ্ছি, কমটা ধরে নিচ্ছি না, ম্যাক্সিমামটা ধরে নিলাম। তারপর কত হবে, 4 পাই বেরিয়ে চলে আসলো, রো এর জায়গায় পরে কত হবে 0, 0 ইন্টিগ্রেশন আর স্কোয়ার ডিআর থাকলো। আচ্ছা 0 কেন, 0 হচ্ছে গ্রেটার দেন ইজ ইকুয়াল টু আর, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু আর গ্রেটার দেন এ, আর গ্রেটার দেন এ টু ইনফাইনাইট পর্যন্ত, আর গ্রেটার দেন এ থেকে ইনফাইনাইট পর্যন্ত তুমি যেখানেই যাও সেখানেই চার্জটা 0। এটা লেখার কোনো মানে হয় না, এটাতে 0 হয়ে যাচ্ছে ভ্যালুটা। বাট এক্ষেত্রে কি হচ্ছে, কিউ ইজ ইকুয়াল টু কত, ইনিশিয়াল 0 অর্থাৎ সেন্টারে, এবং ফাইনালি আর ইজ ইকুয়াল টু যদি আমি যাই তো টোটাল চার্জ পেয়ে যাবো কিউ। তো এখান থেকে তোমরা এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে কি পাচ্ছ দেখাও তো আমার, এদিকে থেকে কি পাচ্ছ, কিউ পাচ্ছ, এদিকে 4 পাই, এটাকে রো নট বেরিয়ে চলে আসলো, বাই এ বেরিয়ে চলে আসলো, আর কিউব ডিআর, দেখো এটা আর কিউব ডিআর হয়ে যাচ্ছে, আর কিউব ডিআর এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে,
আর টু দি পাওয়ার 4/4, ওকে, আর টু দি পাওয়ার 4/4 তার লিমিট কত 0 টু a প্লাস 4 পাইটা তো 0 হয়ে গেল, লেখার কোনো ব্যাপার নেই। আচ্ছা, এখান থেকে এটাতে ক্যালকুলেশন করলে 4 পাই রো নট বাই a ইন্টু ইন্টু a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4/4 ইন্টু মাইনাস a টু দি পাওয়ার 4/4 মাইনাস, এটা 0 বসালে 0 হয়ে যাচ্ছে, ওকে। তো এখান থেকে 4 মরে গেল, a একটা মরে গেল, থাকলো কিউব, তাহলে রো নট a কিউব পাই, রো নট পাই a কিউব, এটা হয়ে গেল আমার ভলিউম চার্জ ডেন্সিটি, ভলিউম চার্জ ডেন্সিটির ভ্যালু। ঠিক একইভাবে তোমরা আরো যদি পারো তো আরো একটা নিউমেরিক্যাল করার চেষ্টা করো। চলো আমরা এবার, এটা গেল চার্জ ডেন্সিটির বিষয়গুলো। এই চার্জ ডেন্সিটির বিষয়গুলো থেকে আমরা এবার তারপরে যেটা চলে যাব সেটা হচ্ছিল আমাদের বিষয়, সেটা হচ্ছে কুলম্বস লতে চলে যাব। আচ্ছা, কুলম্বের যে সূত্র সেটাকে তোমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কথা নিয়ে আসতে পারো। তো এবার এখানে একটা কুলম্ব ফোর্স কি বলে, এর থেকে আর ডিস্টেন্সে এটা হচ্ছে Q2 চার্জ আছে, তো Q1 আর Q2 দুটো চার্জ আছে, এই দুটো চার্জের মধ্যবর্তী ডিস্টেন্স কত আর ডিস্টেন্স থাকে, তাহলে এই ক্ষেত্রে ফোর্সটা কত হবে, এর মধ্যে ফোর্সটা হয়ে যাবে Q1 Q2 বাই r স্কয়ার ইনটু k, k Q1 Q2 বাই r স্কয়ার। এটা হয়ে গেল আমাদের ফোর্সের ভ্যালুটা। কি হয়ে গেল যে আমার কে এই ফোর্সটা Q1 ইনটু Q2 মাল্টিপ্লাই গুণফলে মানে ডিরেক্টলি প্রপোর্শনাল, এবং r স্কয়ার মিন্স স্কয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য চার্জ, এটার স্কয়ারে ইনভার্সলি প্রপোর্শনাল। তো এবার কথা হচ্ছে এই যে ফর্মুলাটা পেলাম, এই ফর্মুলাটাকে আমরা ভেক্টর ফর্মে লিখতে পারি, অবশ্যই ভেক্টর ফর্মে লিখতে পারি, এটার ক্ষেত্রে এটাকে ভেক্টর ফর্মে লেখা যায়। তো এক্ষেত্রে আমি যদি বলি এখানে একটা চার্জ Q1 আছে, এখানে একটা চার্জ Q2 আছে, এর থেকে অরিজিন থেকে এর ডিস্টেন্স হচ্ছে R1 R2, এর ডিস্টেন্স হচ্ছে R1, তো এইটুকু হয়ে গেল R1 মাইনাস R2 ভেক্টর, এটা ভেক্টর। তাহলে বলো এক্ষেত্রে আমার ইসে কত হচ্ছে, ওই তোমার ফোর্সের ভ্যালু কত হচ্ছে, ফোর্স ইজ ইকুয়াল টু, আচ্ছা ফোর্স কে কাকে দিচ্ছে, ধরে নিলাম আমি 1 নম্বর যে চার্জটা আছে সেটা 2 নম্বর চার্জের উপর ফোর্স প্রয়োগ করছে, তাহলে এক চার্জের জন্য 2 নম্বর উপরের ফোর্স, তাহলে সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে হচ্ছিল কে Q1 Q2 বাই r স্কয়ার মিন্স তাদের মধ্যে ডিস্টেন্সের হোল স্কয়ার, ডিস্টেন্স কত R1 মাইনাস R2, আমি এটাকে মোডের উপর কিউব দিচ্ছি ইন্টু R1 মাইনাস R2 ভেক্টর লিখছি। কেন লিখছি, কারণ এটা ইউনিট ভেক্টর লিখতে হবে, তো আর স্কয়ার যদি দিতাম তাহলে এখানে আমাকে ইউনিট ভেক্টর লিখতে হতো, আমি ইউনিট ভেক্টর না লিখে ইউনিট ভেক্টরের মান কি হয়, ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান, ভেক্টরটা ডিভাইডেড ভেক্টরের ইউনিট ভেক্টর কি হয়, ভেক্টরটা ডিভাইডেড বাই ভেক্টরের মান, তার জন্য আমি এখানে কিউব দিলাম। অ্যাকচুয়ালি একটা ইউনিট ভেক্টর a ক্যাপ যদি আমি লিখি তাহলে a ভেক্টর ডিভাইডেড বাই মড অফ a হয়, ঠিক আছে, এই কারণেই আমরা এখানে কিউব দিয়ে দিলাম। এটা হয়ে গেল আমার কার ভ্যালু, এটা হচ্ছে আর, আচ্ছা এটাই হয়ে যাবে কার ভ্যালু, এটাই হয়ে যাবে 2 নম্বর অবজেক্ট, 2 নম্বর যে চার্জটা আছে সেটাও এই নম্বর 1 নম্বর চার্জকে সেই হারে টানবে বা সেই হারে অ্যাট্রাক্ট করবে, সেই ফোর্সেই অ্যাট্রাক্ট করবে। তো এটা গেল ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। তো এটা হয়ে গেল এমনি নর্মাল ফর্মুলা। এবার কেটা কি জিনিস, কেটা তোমরা জানো, কেটা সম্পর্কে যদি আমি বলি, কে হচ্ছিল এখানে যদি আমি এসআই ইউনিটে বলি 4 পাই এপসিলন নট, হচ্ছে ফর ফ্রি স্পেসের ক্ষেত্রে এটা হয়ে গেল 1/4 পাই এপসিলন নট, ভ্যালু হয়ে যায় 9 × 10⁻, এটা ভ্যালুটা মনে রাখো, তোমাদের অনেক জায়গায় কাজে লাগবে, ঠিক আছে, এটা হয়ে যাবে, এটা 9 × 10⁹, এটার ইউনিটটা লিখে নাও নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, এটা হয়ে গেল আমার 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, এটা হয়ে গেল সে। আচ্ছা কে যদি সিজিএস ইউনিটে লিখি তাহলে হয়ে যায় 1, এবং এটা হচ্ছে এটা কোন ইউনিট, এসআই ইউনিট, আর সিজিএস ইউনিটে 1, এবং ফ্রি স্পেসের ক্ষেত্রে যদি আমি লিখি তাহলে হয়ে যায় ভ্যালু কত 1 হয়ে যায়, এটা হয়ে গেল আমার সিজিএস ইউনিট। এবার কথা হচ্ছে আমি যদি এটাকে ফ্রি স্পেসে না বলে, মানে শূন্য মাধ্যম বা ভ্যাকুয়ামে না বলে আমি যদি কোনো মিডিয়ামে নেই তাহলে কি হবে ফ্রি এর ভ্যালুটা, মাথায় রাখবে যে তখন আমাদের মিডিয়ামের এই এপসিলন নট বসাতে হবে। এপসিলন নটটা কি, এপসিলন নটটা হচ্ছে এক্ষেত্রে এপসিলন নটটা হচ্ছে আমার পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, পারমিটিভিটি হচ্ছিল কোনো একটা অবজেক্ট, কোনো একটা মিডিয়াম সে কতটা পরিমাণে চার্জ ধরে রাখার ক্ষমতা রাখে, সেটাই হচ্ছে তার পারমিটিভিটি। হ্যাঁ, তো
এর ভ্যালু কত হয়, এর ফলে 8.854 ইন্টু 10⁻12, 8.854 10⁻12, এটা হয়ে যায় কুলম্ব স্কোয়ার পার মিটার স্কোয়ার। এটা হয়ে গেল আমার এই ভ্যালু, এই তোমার কি যেন বলে এটাকে, পারমিটিভিটির ভ্যালু, কি বলে, পারমিটিভিটির ভ্যালু। এটা এইটা যদি তুমি পুট করো এখানে না, 4 পাই ইন্টু এটার ভ্যালু পুট করো, তাহলে তুমি এটা 9 ইন্টু 10⁻9 পেয়ে যাচ্ছ। এবার প্রশ্ন হচ্ছে, এবার কথা হচ্ছে আমার এপসাইলের মিডিয়ামটা কত। এপসাইলের মিডিয়াম মিন্স মিডিয়ামের পারমিটিভিটি। মিডিয়ামের পারমিটিভিটি কত হয়ে যায় আমি জানি না। মিডিয়ামের পারমিটিভিটি, আমি যদি মিডিয়ামের পারমিটিভিটি বার করতে চাই, তাহলে আমাকে রিলেটিভ পারমিটিভিটি একটা বিষয় আছে, সেই বিষয়টিকে জানতে হবে। রিলেটিভ পারমিটিভিটি কোথায় যাই, আমি ধরে নিলাম কোনো একটা চার্জ, একটা Q1 চার্জ, এটাকে ভ্যাকুয়ামের মধ্যে রেখেছি, তার মানে ফোর্সটা কত হয়ে যাবে, এর মধ্যে ফোর্সটা কত হয়ে যাবে, F = কে নয়, আমি এসআই ইউনিটে লেখার চেষ্টা করছি, 1/4πε0 হয়ে যাবে ইন্টু Q1/r² হয়ে যাবে। এটা হয়ে গেল আমার ফ্রি স্পেসে, ইন ফ্রি স্পেস, ভ্যাকুয়াম ফ্রি। তো এবার আমি এটাকেই মিডিয়ামে নিয়ে যাচ্ছি, এখানে আর ডিসটেন্সে আছে, কোন মিডিয়াম আছে, যে কোনো একটা মিডিয়াম আছে যার পারমিটিভিটি এপসাইলন মিডিয়াম, এপসাইলন এম। তাহলে কি হয়ে যাবে, ফোর্সটা যাবে ইনটু Q1 Q2/r² হয়ে যাবে। এটা হয়ে গেল আমার কার ভ্যালু, এটা হয়ে গেল আমার ফোর্সের ভ্যালুটা হলো, ওকে, এটা হয়ে গেল আমার ভ্যালু, ফোর্সের ভ্যালু হয়ে গেল। এবার এই দুটোকে যদি আমি ডিভাইড করি, তাহলে এপসাইলন মিডিয়াম ডিভাইডেড বাই এপসাইলন ফ্রি স্পেস যদি করি, এপসাইলন নট, এটাকে এফ নট বলে দিই, চলো এটাকে আমি এফ নট বলে দিই, চলো এটাকে আমি এফ নট বলে দিই। তাহলে এফ নট যদি হয়, তাহলে এটা কত হয়ে গেল, এটাকে যদি আমি এটা দিয়ে এটা ডিভাইডেড বাই এটা করি, তাহলে এপসাইলন সবকিছু কেটে যাবে, দেখো এপসাইলন নট বাই এপসাইলন এম থাকছে, দেখো তাই থাকবে, এপসাইলন নট বাই এপসাইলন এম। এটাকে আমি উল্টে দিয়ে দিই এফ নট বাই এফ এম, তাহলে কত হচ্ছে আবার, এপসাইলন মিডিয়াম ডিভাইডেড বাই এপসাইলন নট। এইটাকে আমরা বলবো, এই বিষয়টাকে আমরা বলি রিলেটিভ পারমিটিভিটি, এটাকে এপসাইলন আর বলা যায়। অর্থাৎ এপসাইলন আর ইজ ইকুয়াল টু কি, এপসাইলন আর নাথিং বাট এপসাইলন এম মিডিয়াম বাই এপসাইলন নট। মানে শূন্য মাধ্যমে ভ্যাকুয়ামের যে পারমিটিভিটি, ভ্যাকুয়ামের পারমিটিভিটি রেসপেক্টে কোনো একটা মিডিয়ামের পারমিটিভিটিটা কত, সেটাই তো হচ্ছে তার রিলেটিভ পারমিটিভিটির ভ্যালু। রিলেটিভ পারমিটিভিটি কোনটাকে বলবো আমরা, রিলেটিভ পারমিটিভিটি হচ্ছে আমার সেটা যে ভ্যাকুয়ামের পারমিটিভিটি এবং ভ্যাকুয়ামের পারমিটিভিটির যে রেশিও, সেটাকে আমরা কি বলবো, রিলেটিভ পারমিটিভিটি। এবার রিলেটিভ পারমিটিভিটির ভ্যালু যদি আমার জানা থাকে, ধরে নাও আমি বললাম 2 সে রিলেটিভ পারমিটিভিটি কোনো একটা মিডিয়ামের 2, তাহলে তুমি বলো ওই মিডিয়ামের সে কত, মিডিয়ামের পারমিটিভিটি কত, মিডিয়াম পারমিটিভিটিকে কি দিয়ে মাল্টিপ্লাই করবে, এপসাইলন নট দিয়ে। এপসাইলন নটের ভ্যালু তোমাকে আমি এর আগের পেজে আমি বলে দিয়েছি, সেই ভ্যালুটা মনে রাখো, তাহলে হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে এই বিষয়টাকে না অনেকেই, এই বিষয়টাকেই আমরা কিছুদিন পরে যখন ক্যাপাসিট্যান্স করবো, তখন এটাকেই বলবো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলবো, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, যেটাকে ক্যাপিটাল কে দিয়ে ডিনোট করবো আমরা, ওখানে ক্যাপিটাল কে দিয়ে ডিনোট করবো মাঝে মাঝে, তো বিভিন্ন নিট এবং জেইর কোশ্চেনে ওটাকে কে দিয়েই ডিনোট করা থাকে। তো চলো, এবার এটা হয়ে গেল আমার কার ভ্যালু, এটা হয়ে গেল আমার রিলেটিভ পারমিটিভিটির ভ্যালু। রিলেটিভ পারমিটিভিটি থেকে কোশ্চেন থাকতে পারে, নাও থাকতে পারে, খুব কম প্রশ্ন হতে পারে, বাট জানতে হবে ব্যাপারটাকে। এবার কথা হচ্ছে কুলম্বস ল আমরা যে শিখলাম, এই কুলম্বস ল এর ভেক্টর দিয়ে আমরা যদি একটা নিউমেরিক্যাল দেখতে চাই, দেখো আমি বললাম যে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আছে, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের 3টা সাইডে 3টা চার্জ আছে, এটার ভ্যালু হচ্ছে 2q, এটার ভ্যালু হচ্ছে -q, এর ভ্যালু হচ্ছে +2q, এটা +2q। এবার প্রশ্ন হচ্ছে টোটাল ফোর্স অ্যাক্টিং অন -q চার্জ, নেট ফোর্স কত অ্যাক্ট করছে -q চার্জের উপর, নেট ফোর্স কতটা অ্যাক্ট করছে সেটা তোমাকে বলতে হবে। তো বলো কি করে করব আমরা। তো এক্ষেত্রে আমাদের দেখো এটা দেখিয়ে দিই আমি, দেখো এই যে চার্জ, এটা পজিটিভ চার্জ আর এটা হচ্ছে নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে কি করবে, রিপেল করবে, অ্যাট্রাক্ট করবে, তো কোন দিকে অ্যাট্রাক্ট করবে, আমি ধরে নিলাম এটা 1
এদিকে F2 ফোর্সে অ্যাপ্লাই করবে। আচ্ছা তোমার কি মনে হয় না যে এখানে F1 আর F2 সমান? F1 এবং F2 এর ভ্যালু কত? F1 এবং F2, আচ্ছা আমি না এটাকে কে ধরেই ডিনোট, কে ধরেই করে নেব, কে ধরে বা 4 পাই এপসিলন নট ধরে করে নেব, এপসিলন নট ধরে, আমি ফ্রি স্পেসের কথাই বলছি। তো চলো F1 F2 কত হয়ে যাবে 1/4 পাই এপসিলন নট Q1 Q2 বাই r স্কয়ার। Q1 এর ভ্যালু কত? 2Q ইনটু Q ডিভাইডেড বাই r স্কয়ার, মিন্স এদের মধ্যে ডিসটেন্স। আচ্ছা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আমি ধরে নিলাম এ সাইডগুলো, তাহলে a স্কয়ার। তাহলে দেখো আমার F1 এবং F2 এর ভ্যালু কত আসলো? F1 এবং F2 এর ভ্যালু দুদিকে দুটো আসলো, সেম আসলো, ভ্যালু দুটো সেম। তো এক্ষেত্রে সেক্ষেত্রে কি হয়ে যায় 1/4 পাই এপসিলন 1/4 পাই এপসিলন নট ইনটু 2Q স্কয়ার বাই a স্কয়ার। এটা হয়ে গেল আমার কার ভ্যালু? F1 এবং F2 এর ভ্যালু, দুজনের ভ্যালু সেম। এবার এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তার জন্য 60 ডিগ্রি অ্যাঙ্গেল, তো মাঝখান দিয়ে একটা কাজ করবে, সরি নেট ফোর্স কোন দিকে তাহলে হয়ে গেল F নেট ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? রুট ওভার, তুমি বলবে যে F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2F1 F2 cos থিটা করে দেখবে। ফোর্সের ভ্যালু কত? F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2F1 F2 cos থিটা। তো আমি আর এত কিছু করছি না, আমি ডাইরেক্ট জানি যে দুটো সেম ভেক্টর, সেম ভ্যালুর দুটো ভেক্টর যদি সেম ভ্যালুর দুটো মাথায় রাখবে, ওটা হয়ে যায় কত? √3 ইন্টু যে কোনো একটা ভেক্টর 1/4 পাই এপসিলন নট 4 পাই এপসিলন নট কিউ স্কয়ার 2Q স্কয়ার বাই স্কয়ার। এটা হয়ে গেল আমার √3 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যায়, যে কোনো একটা ফোর্সকে √3 দিয়ে মাল্টিপ্লাই করো, হয়ে যাবে হচ্ছে কত? F নেটের ভ্যালু বেরিয়ে যাবে। আচ্ছা এই ভেক্টর দুটোই যদি আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে √2 হয়ে যাবে, √3 এর জায়গায় কত হয়ে যাবে? √2 হয়ে যাবে। তো চলো এবার আর একটা নিউমেরিক্যাল দেখা যাক। যেমন তোমরা যদি গ্র্যাভিটেশন একটুখানি করে থাকো, তোমাদের মনে থাকতে আছে, নিশ্চয়ই মনে আছে যে গ্র্যাভিটেশন তোমরা করে এসেছো, এবং লাস্ট মাঝামাঝির দিকে চ্যাপ্টারটা সব বোর্ডের ক্ষেত্রেই, সে তুমি আইএসসি বোর্ডের কথা বলো, এসসি সিবিএসসির কথা বলো, সে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথাই বলো, তো সেক্ষেত্রে সবার ক্ষেত্রে ওই গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা মোটামুটি মাঝামাঝিই পড়ানো হয়। এবার এখান থেকে আমি নিউমেরিক্যাল দিচ্ছি, যে আমি বললাম যে এখানে একটা চার্জ আছে, সেটা হচ্ছে কিউ চার্জ আছে, এখানে একটা চার্জ আছে যেটা হচ্ছে কিউ চার্জ আছে, এর মাস এম, এই অবজেক্টটার মাস কত? এম, এই অবজেক্টের মাস এম, এদের মধ্যে ডিসটেন্স আর। প্রশ্ন হচ্ছে যে এখানে কোনো রকম কেউ কোনো ফোর্স ইনফ্লুয়েন্স করছে না। কি বললাম? কোনো ফোর্স কেউ ইনফ্লুয়েন্স করছে না, কেউ কোনো ফোর্স ইনফ্লুয়েন্স এও করছে না, এও করছে না। তাহলে সেক্ষেত্রে আমাদের টোটাল আইসে কত হয়ে যাবে? সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে কিউ বাই স্মল এম এর ভ্যালু কত হয়ে যাবে? কিউ বাই স্মল এম এর ভ্যালু কত হয়ে যাবে? আমি কি বললাম তোমাকে? প্রশ্ন হচ্ছে এরা দুজন আর ডিস্টেন্সে আছে, এরা কোনো রকম কেউ ফোর্স ইনফ্লুয়েন্স করছে না, সেক্ষেত্রে বলো দেখি আমার টোটাল আইসে কিউ বাই স্মল এম এর ভ্যালু কত হবে? আমরা যেহেতু দেখছি এরা দুজন পজিটিভ চার্জ দুটোই, তো পজিটিভ চার্জ রিপেল করবে, এই রিপালসিভ ফোর্স, আর এরা মাস আছে যেহেতু এম এম মাস, তো দুজনে অ্যাট্রাক্ট করবে। দুটো ফোর্সকে যদি আমি সমান করে দেই কি হয়ে যাবে? আমার এই গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালু কত হয়? তাহলে এফ জি ইজ ইকুয়াল টু এফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স জি m1 m স্কয়ার, তাহলে m স্কয়ার বাই r স্কয়ার ইজ ইকুয়াল টু কে মিন্স, এখানে কে মিন্স হচ্ছিল 1/4 এপসিলন নট 4 পাই এপসিলন নট ইনটু Q1 Q2 বাই r স্কয়ার। Q1 এর ভ্যালু কত? কিউ এর ভ্যালু হচ্ছে কিউ, কিউ স্কয়ার বাই r স্কয়ার। তো r স্কয়ার তো দুদিক থেকে মরে গেল, তাহলে এই ক্ষেত্রে কিউ স্কয়ার বাই m স্কয়ার ইজ ইকুয়াল টু কিউ স্কয়ার বাই m স্কয়ার ইজ ইকুয়াল টু 4 পাই এপসিলন নট জি হয়ে গেল। তাহলে কিউ বাই m হয়ে গেল কত? 4 পাই এপসিলন নট জি তার আন্ডার রুট। এটা হয়ে গেল আমার কার ভ্যালু? কিউ বাই এম এর ভ্যালু। এরকম টাইপের নিউমেরিক্যাল তোমার থাকতে পারে। যেমন এর আগের কোশ্চেনটাতে আমি যদি বলি যে একটা কাজ করো, তুমি এটাকে ফিক্সড রাখো, এটাকেও ফিক্সড রাখো, মানে ফিক্সড করে দিলাম আমি এই দুটো চার্জকে ফিক্সড করে দিলাম, তাহলে বলো এর অ্যাক্সেলারেশন কত হবে? এর মাস যদি দেওয়া থাকে, এর মাস স্মল এম দেওয়া আছে, এর মাস যদি স্মল এম দেওয়া থাকে, তাহলে এর ফোর্স কত? এর মধ্যে ফোর্স এটা অ্যাপ্লাই হয়েছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য ওর ইসে কত, অ্যাক্সেলারেশন কত হবে এবং কোন দিকে হবে? তো ফোর্স যেদিকে হবে সেদিকে অ্যাক্সেলারেশন হবে, এবং সেটা অ্যাক্সেলারেশন ভ্যালু কত হবে? এটাকে মাস দিয়ে ডিভাইড করে দাও, হয়ে গেল অ্যাক্সেলারেশনের ভ্যালু। তো এরকম টাইপের নিউমেরিক্যাল আমাদেরকে দিতে
পারে। এবার আমাদের এইটুকু টপিক আমাদের ছিল। আমাদের অফলাইন ব্যাচে যে ক্লাস হচ্ছে সেই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারো, ডেমো ক্লাসে আসতে পারো, ঠিক আছে? হ্যাঁ, আর দেখো এখানে আরো টিপিবি পাবে, সে পাবে, হবে। তো এই পর্যন্তই থাকলো আজকে, চলো, থ্যাংক ইউ।